দর্শক, প্রতি বছরের ন্যায় এবছরও 28 জুলাই 2025 পালিত হয়ে গেল ওয়ার্ল্ড হেপাটাইটিস অ্যাওয়ারনেস ডে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল এই ব্যাপারে সবাইকে সচেতন করা এবং এই ব্যাপারে সবাইকে অবহিত করা। শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টরস চেম্বার। সাথে আছি আমি ডক্টর অনন্যা দাস ক্যামেলিয়া। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখে আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ হেপাটাইটিস বি প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দেবার চেষ্টা করব। হেপাটাইটিস বি প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা বিষয়ক পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চের সভাপতি ডক্টর মোহাম্মদ সেলিমুর রহমান। ধন্যবাদ স্যার আপনাকে অনুষ্ঠানে আসার জন্য। কেমন আছেন? আপনাকে ধন্যবাদ, ভালো আছি। প্রথমেই স্যার একটু জানতে চাই, আমরা জানি যে লিভার হচ্ছে আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেমেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। এই হেপাটোবিলিয়ারি সিস্টেম সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। লিভার হলো আমাদের শরীরে যে সলিড অর্গানগুলো আছে, এই সলিড অর্গানগুলোর মধ্যে লিভার সবচেয়ে বড়, সবচেয়ে বিগ সাইজ, এবং এটা আমাদের শরীরের এই লাংসের নিচেই ডান দিকে অবস্থান করে এবং রিব কেজ দিয়ে এটা কিন্তু একটু প্রোটেক্টেড। আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন যাতে সাধারণ কোনো আঘাতে আমাদের লিভার যাতে আঘাতপ্রাপ্ত না হয়। এবং এই লিভার আনুমানিক আমাদের অ্যাডাল্টের 1.5 কেজির মতো হয়ে থাকে, কারোর একটু ছোট কম কিংবা কারোর একটু বেশি। কোনো কোনো রোগে দেখা যায় যে লিভারটা বড় হয়ে যায়, কোনো কোনো রোগে লিভারটা কিন্তু ছোট হয়ে যায়। তো আমরা সাধারণত লিভারের যে রোগগুলি আলোচনা করব, সেই রোগগুলো বিশেষ করে কোনো কোনো ক্ষেত্রে আমাদের সিমটম দেখা দেয়, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু এই রোগগুলো কোনো প্রাথমিক অবস্থায় কোনো সিমটম করে না। সেজন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা রোগগুলি নির্ণয় করে থাকি। আচ্ছা স্যার, একটু জানতে চাই, আজকে আমাদের আলোচ্য বিষয় হেপাটাইটিস। তো লিভারের হেপাটাইটিস ছাড়া আর কি কি রোগ হতে পারে? হেপাটাইটিস তো আমরা যেটা যদি এটা বাংলা করি প্রদাহ, তো হেপাটাইটিসই আমাদের দেশে প্রধান রোগ। হেপাটাইটিস সাধারণত আমাদের দেশে, এই আমাদের দেশ না, এর অনুন্নত সবগুলি দেশে এই ভাইরাস দিয়ে হয়ে থাকে। এই ভাইরাসগুলির মধ্যে আমরা জানি সবাই বি ভাইরাস, সি ভাইরাস, ডি ভাইরাস এবং এ ভাইরাস, ই ভাইরাস, এই 5টা ভাইরাস। এর মধ্যে প্যারেন্টাল রুট মানে সুই সিরিঞ্জ, আপনারা যে প্রাথমিক প্রতিবেদনে দেখালেন, সুই সিরিঞ্জ, যৌন মিলন, এছাড়া মাতৃগর্ভে বাচ্চা যখন থাকে তখন বাচ্চা হওয়ার সময় কিংবা তার পরবর্তী সময়ে পরিচর্যার মাধ্যমে, যেটাকে আমরা ভার্টিক্যাল ট্রান্সমিশন বলে থাকি, এইভাবে চলে থাকে। তার মানে এটা প্যারেন্টাল ট্রান্সমিশন। এছাড়া এ ভাইরাস, ই ভাইরাস, এটা সাধারণত দূষিত পানি কিংবা দূষিত খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে, এটা স্টুলের মাধ্যমে ভাইরাসটা ছড়ায় এবং আমাদের মুখে খাবারের মাধ্যমে এটা শরীরে ঢুকে। সেজন্য এটাকে আমরা ফিকো ওরাল রুট বলে থাকি, মানে ফিকাল ম্যাটার থেকে ওরাল রুটে আমাদের শরীরে আসে। আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে। আচ্ছা, আরেকটা কথা আপনি বলেছিলেন যে হেপাটাইটিস ছাড়া আর কি লিভারের রোগ আছে। লিভারের এছাড়া আমাদের আরও বেশ কিছু রোগ আছে, যেরকম আমরা বিভিন্ন সময় ওষুধ ব্যবহার করে থাকি, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে লিভারের মধ্যে প্রদাহ হয়ে থাকে। এছাড়া লিভার ক্যান্সার হয়ে থাকে, অটোইমিউন লিভার ডিজিজ আছে, এগুলো আমাদের হয়ে থাকে। এছাড়া কপার এবং আয়রন অধিক পরিমাণে জমে আমাদের হেমোক্রোমাটোসিস ও উইলসন ডিজিজ, এই ধরনের বিভিন্ন রোগ হয়ে থাকে। অটোইমিউন একটা রোগ আছে, সেটাও খুব বেশি কম না, সেটাও আমাদের, বিশেষ করে এগুলো ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয় কিন্তু আমাদের দেশেও হয়ে থাকে। এছাড়া অ্যালকোহল যেটা ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে মানে পশ্চিমা দেশগুলিতে এই অ্যালকোহলজনিত লিভারের রোগী অধিক মাত্রায় হয়ে থাকে। আমাদের দেশেও এই রোগের মানে অ্যালকোহলজনিত লিভারের রোগের প্রকোপ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং, মানে আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে হেপাটাইটিস বি, এটার ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স রেট বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন? বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন এটার প্রিভ্যালেন্স এটা ছিল হেপাটাইটিস বি আনুমানিক 10% মতো ক্যারিয়ার রেট ছিল, কিন্তু আমরা একটা স্টাডি বেশ কয়েক বছর আগে করেছিলাম, সেখানে আমরা পেয়েছিলাম 5.6%। সেটা ঢাকার অদূরে সাভারে একটা স্টাডিটা করেছিলাম আমরা। এছাড়া এখন তো আপনি জানেন ইপিআই এর মধ্যে এই ভ্যাকসিনেশন ইনক্লুডেড, এবং লোকরা আমাদের পপুলেশন অনেক সচেতন হয়েছে, তারা বি ভাইরাসের ভ্যাকসিন নেন। সেজন্য আমি আশা করি এর প্রাদুর্ভাব, এর প্রিভিলেন্স এখন আরও কম পাবো আমরা।
আচ্ছা স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে যদি আমরা একটু মেল ফিমেল রেশিও করি, আপনারা কিরকম পেশেন্ট পান যদি আমরা রেশিও করি যে ইনসিডেন্ট? আসলে এটা আমাদের কাছে চিকিৎসার জন্য মেলরা বেশি আসে। আপনি জানেন সব সমাজেই মেলরা অ্যাক্টিভ থাকেন, এনারা চিকিৎসার জন্য বেশি আসেন, সেজন্য আমরা মেল পুরুষ রোগী বেশি পেয়ে থাকি। আচ্ছা স্যার, এই ইনসিডেন্স বা প্রিভ্যালেন্স রেটটা যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করি, এরকম কি কোনো স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান আছে? আছে, আপনি দেখালেন আপনার ইয়েতে 3.8% মতো ওয়ার্ল্ড প্রিভ্যালেন্স। এটা আপনি কিছুক্ষণ আগে আপনার প্রতিবেদনে দেখালেন আপনি। স্যার, এই যে হেপাটাইটিস বি, এটা তো অনেক কমন একটা ডিজিজ, এত কমন কেন এটা বাংলাদেশে? আসলে এই যে আমাদের দারিদ্রতার কারণে এই যে ভ্যাকসিনটা আসলে আবিষ্কার হয়েছে বেশ অনেক বছর আগে। এই নিয়ে যিনি আবিষ্কার করছেন তিনি হল বারুচ ব্লুমবার্গ। উনি একজন আমেরিকান সায়েন্টিস্ট, যিনি এই ভাইরাসকে আবিষ্কার করেছেন, এর প্রতিষেধক আবিষ্কার করেছেন, এর পরীক্ষা নিরীক্ষার যে সিস্টেমটা আছে, কীভাবে পরীক্ষা করে রোগ নির্ণয় করা যায়, এটা উনি আবিষ্কার করেছেন। তো এটা আবিষ্কার যদিও হয়েছে অনেক আগে, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে তারা বাচ্চাদের যে ভ্যাকসিনেশন আছে, এটা সমস্ত কান্ট্রিতে এটা ভ্যাকসিনেশনটা ইনক্লুডেড। আমাদের দেশে গত যারা 2005 সালের পরে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে তাদেরকে আমরা ইপিআই শিডিউলের মধ্যে ঢুকিয়েছি। তো এর আগে তো ভ্যাকসিনেশনের কোনো ব্যবস্থা মাস স্কেলে ছিল না। যাদের অর্থ আছে তারা পয়সা দিয়ে ভ্যাকসিনটা নিতেন, কিন্তু সাধারণ লোক নিতে পারতেন না। এবং এখন আমাদের দেশে তখন প্রাদুর্ভাব সেজন্য অনেক বেশি ছিল। আপনি দেখেছেন যে 10%-এর মতো সে প্রাদুর্ভাব ছিল, কিন্তু এখন এই ভ্যাকসিনেশনের কারণে আমরা আশা করি ওয়েস্টার্ন কান্ট্রির মতো আমাদের দেশে এটা অনেক অনেক গুণ কমে আসবে। এবং WHO-র যে প্রোগ্রাম আছে সেটা হলো 2030-এর মধ্যে আমরা এই ভাইরাসকে আশা করি নির্মূল করতে পারবো। আচ্ছা স্যার, আপনি হেপাটোট্রপিক অনেকগুলো ভাইরাসের কথা আমাদের শুরুতে বলেছিলেন, ABCDE। সবচেয়ে আমরা আলোচনা করছি হেপাটাইটিস বি নিয়ে, কিন্তু যদি একটু জানতে চাই এই বি আর সি, এই দুটোর মধ্যে কোনটা বেশি ডেঞ্জারাস? এখন ডেঞ্জারাস বিভিন্ন দিক তার অ্যাঙ্গেল আছে। যেমন আমরা প্রথম বি ধরি, বিও প্যারেন্টাল রুট, সিও প্যারেন্টাল রুট, এই দুইটাই ইনফেক্টিভিটি কিন্তু বির বেশি। মানে একজন যদি সুই সিরিঞ্জের প্রিক খান, এটা বি ভাইরাস পজিটিভ আর সি ভাইরাস পজিটিভের মধ্যে বি ভাইরাস হওয়ার প্রবণতা বেশি, সি ভাইরাস তার চেয়ে অনেক কম। আচ্ছা, এছাড়া বি ভাইরাসের প্রতিষেধক আছে। এটা আপনি যদি প্রতিষেধক নেন তাহলে এই ভাইরাসটা আপনি এই যে আপনার প্রতিবেদনে দেখেন 98%-এর মতো প্রোটেক্টেড থাকবেন আপনি। তো কাজী এটা তাহলে প্রতিষেধক খুব ইজি, কিন্তু সি ভাইরাসের কিন্তু চিকিৎসা খুব ভালো। সি ভাইরাসের যদি আপনি সিরোসিস হওয়ার আগে চিকিৎসা করতে পারি আমরা, তাহলে ইট ইজ অলমোস্ট এ কিউরেবল ডিজিজ। সেজন্য বিজ্ঞানীরা আশা করেন যে আগামী ভবিষ্যতে আমরা যে পোলিও, স্মল পক্স এগুলো পৃথিবী থেকে দূর করেছি, সি ভাইরাসকেও আমরা আশা করি যে আমাদের এই পৃথিবী থেকে দূর করতে পারবো। এটার এত ভালো চিকিৎসা এখন আমাদের কাছে আছে। কিন্তু কম্পারেটিভলি বি ভাইরাসের চিকিৎসা আমাদের কাছে আছে, কিন্তু সি ভাইরাসের মতো এত কার্যকরী চিকিৎসা কিন্তু নাই। কিন্তু আমি প্রথমেই বললাম যে ভ্যাকসিনেশনটা কিন্তু বি ভাইরাসের খুবই কার্যকরী। কাজেই এই যে আমরা বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা কিন্তু একেবারে 100% বলবো আমি প্রুভড ইন কেস অফ হেপাটাইটিস বি ভাইরাস। জি স্যার। স্যার, একটু জানতে চাই সাধারণত কি কি উপসর্গ বা সিমটম নিয়ে রোগী আসে? আমরা এই রোগটাকে যদি দুটো ভাগে ভাগ করি, একটা অ্যাকিউট লিভার ডিজিজ আর ক্রনিক লিভার ডিজিজ, অ্যাকিউট হেপাটাইটিস আর ক্রনিক হেপাটাইটিস। অ্যাকিউট হেপাটাইটিসে এটা সাধারণত সিমটম করে থাকে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু অ্যাসিমটোমেটিকও থাকতে পারে। সিমটমগুলির মধ্যে রোগী প্রাথমিক অবস্থায় বমি বমি ভাব, এটা অরুচি, শরীর অসুস্থতা, প্রোড্রোমাল সিমটম বলি আমরা এটাকে, এবং কোনো কোনো সময় পেশাব হলুদ, এবং অতিরিক্ত জন্ডিস যদি হয়ে যায় চোখ হলুদ, এমনকি সমস্ত শরীরে হলুদ হয়ে যেতে পারে। এই লক্ষণগুলি সাধারণত আমরা দেখে থাকি। তবে কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো লক্ষণ ছাড়াও কিন্তু অ্যাকিউট হেপাটাইটিস হতে পারে। আর ক্রনিক লিভার ডিজিজ যদি আমরা বলি ক্রনিক হেপাটাইটিস, তাহলে এর লক্ষণ একটু ভিন্ন। সেখানেও জন্ডিস হতে পারে, হালকা জন্ডিস হয়, সেখানে অত বেশি জন্ডিস সাধারণত প্রাথমিক অবস্থা হয়। রোগী অসুস্থ বোধ করে, রোগী ফ্যাটিক মানে দুর্বলতা, রোগী অবসন্নতা,
রোগী কোনো সময় যেটা বললাম হালকা জন্ডিস হলে পেশাব হলুদ অরুচি এগুলো হতে পারে। তবে ক্রনিক লিভার ডিজিজ সাধারণত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হয়। আচ্ছা স্যার, একটু জানতে চাই, যখন আমরা হেপাটাইটিস বি ডায়াগনোসিস করতে চাই সাধারণত কিছু বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করে থাকি। কি বায়োকেমিক্যাল টেস্ট বা সেরোলজিক্যাল টেস্ট আসলে করা হয়? তো আমরা প্রথম টেস্ট করি যে তার মধ্যে জন্ডিস এবং হেপাটাইটিস আছে কিনা, লিভারের প্রদাহ আছে কিনা। এটা জন্ডিসটা আমরা সেরাম বিলিরুবিন দিয়ে বুঝতে পারি। সাধারণত চোখে যে স্পষ্টভাবে যদি জন্ডিস দেখতে চাই তাহলে বিলিরুবিনটা 3 মিলিগ্রামের বেশি হতে হয়, তাহলে চোখে ভালো বোঝা যায় না। সেজন্য আমাদের নর্মাল বিলিরুবিন থাকে 1 মিলিগ্রাম, 1 থেকে 3 মিলিগ্রাম বিলিরুবিন সাধারণত চোখে হয় না। রুগী কিন্তু সিমটম থাকে, রুগীর যে অসুখগুলো আছে, অসুস্থতা যেগুলো আছে সেগুলি থাকে। সেই ক্ষেত্রে আমরা রক্ত পরীক্ষা করলে, বিলিরুবিন টেস্ট করলে বুঝতে পারবো। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা লিভার এনজাইম, এইচজিওটি, এইচজিপিটি এগুলো টেস্ট করলে কিন্তু আমরা প্রাথমিক অবস্থায় এই অ্যাকিউট হেপাটাইটিস বুঝতে পারবো। এগুলি অনেক গুণ বেড়ে যায়, এর নর্মাল যে ভ্যালু আছে তার চেয়ে অনেক হাজার হয়ে যায়। এটা প্রাথমিক অবস্থায় বেশি হয়, পরের দিকে আস্তে আস্তে কমতে থাকে। এই দুটো হলো অ্যাকিউট হেপাটাইটিস আমরা নির্ণয় করলেন। এছাড়া আমরা আরও কিছু পরীক্ষা রোগীর সিরিয়াসনেস বোঝার জন্য প্রথম টাইম করে থাকি, সেরাম অ্যালবুমিন করে থাকি। কিন্তু আমরা যে ভাইরাসগুলোর নাম বললাম, এ ভাইরাস, ই ভাইরাস, বি ভাইরাস, সি ভাইরাস, তো এই 4টা ভাইরাসের যদি আমরা ইটিওলজি জানতে চাই যে এই জন্ডিসটা কী কারণে হলো, তাহলে এই ভাইরাসগুলো টেস্ট করতে হবে। যেমন মনে করেন আমরা যদি এ ভাইরাস জানতে চাই তো এই ভাইরাস কেন, IgM-NT HAV, ই ভাইরাসের জন্য আমরা IgM-NT HEV, বি ভাইরাসের জন্য আমরা সবাই জানি SBSAG করি, আর অ্যাকিউট ইনফেকশনের জন্য IgM-NT HBC করি। এই দুটা পজিটিভ হলে আমরা অ্যাকিউট ইনফেকশন বলে থাকি। তবে অ্যাকিউট বলতে হলে কিন্তু IgM-NT HBC অবশ্যই পজিটিভ হতে হবে। এছাড়া সি ভাইরাসের কিন্তু আমাদের NTSCB আছে, IgM নেই। আমরা সি ভাইরাসকে যদি অ্যাকিউট হেপাটাইটিস ডায়াগনোসিস করতে চাই, তার রক্তে যে ফিচারগুলো বিলিরুবিন, জিওটিপিটি এগুলো এদিকে বেশি থাকতে হবে, এবং তার সাথে একটা হিস্ট্রি থাকতে হবে যে রুগীটার, যেমন মনে করেন আপনি যেটা বললেন ডায়ালিসিস থেকে বেশিরভাগ রুগী কিন্তু বি ভাইরাসে আক্রান্ত হতে পারে। তো সেজন্য ডায়ালিসিসের আগে আমরা যে চেকটা করব হেপাটাইটিস বি নেগেটিভ ছিল, যদি দেখি ডায়ালিসিসের পরে হেপাটাইটিস সি নেগেটিভ ছিল, ডায়ালিসিস পর তার হেপাটাইটিস সি পজিটিভ হয়ে গেছে, এই ইনফেকশনটাকে আমরা হেপাটাইটিস সির অ্যাকিউট ইনফেকশন হিসাবে ধরে নিতে পারি। তবে এটা একটা কথা আমি অবশ্যই বলে নেব, এখানে বলতে চাই, সেটা হলো ডায়ালিসিস যেহেতু অনেকটা একটা ইম্পর্টেন্ট কারণে ট্রান্সমিশন অফ হেপাটাইটিস বি এবং সির, কাজেই আমাদের হাতে যেহেতু বি ভাইরাসের ভ্যাকসিনেশন রয়েছে, আমরা অবশ্যই একটা রুগীকে যদি রুটিনলি ডায়ালিসিস পাঠাই তাকে বি ভাইরাসের ভ্যাকসিনেশন দিয়ে নেব। আচ্ছা স্যার, একটু জানতে চাই, আমরা তো কিছু বায়োকেমিক্যাল টেস্টের নাম জানলাম বা শুনলাম কোনটাতে কি ডায়াগনোসিস হয়, এটা কি কোনো রেডিওলজিক্যাল বা ইমেজিং এর কোনো ভূমিকা আছে কিনা ডায়াগনোসিসের ক্ষেত্রে? অ্যাকিউটে সেরকম ইমেজিং এর ভূমিকা নাই, ক্রনিকে অবশ্যই ইমেজিং এর ভূমিকা আছে। অ্যাকিউটে আমরা করতে পারি, কিছু চেঞ্জ আসে অ্যাকিউট হেপাটাইটিসের, লিভারের মধ্যেও কিছু চেঞ্জ আসে, কিন্তু এটা এত গুরুত্বপূর্ণ আমরা সেটা দিয়ে আসলে অ্যাকিউট ডায়াগনোসিস করি না। অ্যাকিউট ডায়াগনোসিস করি বিলিরুবিন আর জিওটিপিটি দিয়ে। কিন্তু ক্রনিকে এর অবশ্যই খুব ভালো ভূমিকা আছে। যেরকম আমরা আলট্রাসোনোগ্রাম করি, আলট্রাসোনোগ্রামে কিছু ফিচার্স আছে। আপনি কিছুক্ষণ আগে দেখালেন আমাদেরকে ফাইব্রোস্ক্যান, এই ফাইব্রোস্ক্যান দিয়ে আমরা এর ফিচারগুলো ভালোভাবে বুঝতে পারি যে লিভার কতটা আক্রান্ত, লিভারের কী অবস্থা। এছাড়া আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, MRI এগুলো দিয়ে লিভারের অবস্থানটাও আমরা বুঝতে পারি, এবং লিভারের মধ্যে পানি যেটা অ্যাসাইটিস হয়েছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। এছাড়া একটা জটিলতা যেটা আছে লিভার ক্যান্সার, এটাও আমরা ডিটেকশন করতে পারি বাই দিস আলট্রাসোনোগ্রাম অ্যান্ড সিটি স্ক্যান। স্যার, একটু জানতে চাই আপনার কাছে যে আর্লি ডিটেকশন, আমরা বারবার এটাকে এমফ্যাসিস দিচ্ছি, হেপাটাইটিস বি এর ক্ষেত্রে আর্লি ডিটেকশনের রোলটা কি আসলে? হেপাটাইটিস বির আর্লি ডিটেকশন হলো আমরা যদি সিরোসিস হওয়ার আগে ডিটেকশন করতে পারি তাহলে একরকম, আর সিরোসিস হয়ে গেল, জটিলতাগুলি হয়ে গেল, ডিকম্পেনসেশন যেটা অ্যাসাইটিস হয়ে গেল, পেটে পানি হয়ে গেল, লিভার ক্যান্সার হয়ে গেল, তখন চিকিৎসা আমাদের হাতে খুব একটা বেশি থাকে না। আর্লি ডিটেকশন করি যে কোনো রোগেরই আমরা যদি আর্লি ডিটেকশন করি কিংবা করতে পারি তাহলে এটাকে বেটার ভালোভাবে চিকিৎসা করতে পারবো। আচ্ছা স্যার, একটু জানতে চাই যে তাহলে আমরা কি বলতে পারি যে হেপাটাইটিস বি হচ্ছে ভ্যাকসিন প্রিভেন্টেবল একটা ডিজিজ? অবশ্যই, আমি তো প্রথমেই বলে নিলাম
প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা যদি একেবারে খুব ভালোভাবে আমরা মানে প্রমাণ করতে চাই এই বি ভাইরাসের ব্যাপারে, কারণ ভ্যাকসিনটা এতটাই সেফ, আপনি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যে কোনো লোককে দিতে পারেন, এমনকি অন্তঃসত্ত্বা মায়েদেরও কিন্তু এই ভ্যাকসিন আপনি দিতে পারেন। দিস ইজ সেফ ইন প্রেগনেন্সি। এটা কিন্তু আমাদের শিলা শালকের বইয়ে এটা খুব ক্লিয়ার কাট বলা আছে। আমরা ভয়ে যদিও দিই না, কিন্তু এটা সেফ, ইট ইজ নো হার্ম টু গিভ ইট টু দি প্রেগনেন্ট লেডিজ। এটা অন্তঃসত্ত্বা মায়েদেরও কিন্তু এই ভ্যাকসিনটা আমরা দিতে পারি। স্যার, আপনার কথা প্রসঙ্গে একটু জানতে চাই যে প্রেগনেন্সির সাথে হেপাটাইটিসের কি কোনো অ্যাসোসিয়েশন আছে কিনা, বা এটা কি ওই ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সমিশন বা ব্লাড প্লাসেন্টাল ব্যারিয়ার ক্রস করে যেতে পারে কিনা যদি মায়ের থাকে? এটার সাথে অবশ্যই এটার সম্পর্ক আছে। আমরা যেরকম মনে করেন, আমরা একটা ভাইরাসের কথা ধরি, এই ভাইরাসের সাধারণত একটা জেনারেল পপুলেশনের অ্যাডাল্টে যদি ভাইরাস হয় 5% মতো অনলি 5% জটিলতা দেখা দেয়, আর বাকি 95%-এর বেশি কিন্তু সম্পূর্ণ ভালো হয়ে যায়। কিন্তু প্রেগনেন্ট মায়েদের, আমাদের অন্তঃসত্ত্বা মায়েদের যদি বিশেষ করে থার্ড ট্রাইমেস্টারে যদি হেপাটাইটিস হয়, তাহলে এর প্রগনোসিস কিন্তু খুবই খারাপ এবং 25 থেকে 30% পর্যন্ত ফ্যাটালিটি হয়ে থাকে। তাহলে একটা রোগের 25 থেকে 30% যদি ফ্যাটালিটি হয়, দিস ইজ ভেরি সিরিয়াস ডিজিজ ইন লেট প্রেগনেন্সি। আর বি ভাইরাস, সি ভাইরাস যদি আমরা আলোচনা করি, আমি প্রথমেই বলেছিলাম বি এর ট্রান্সমিশন রেট অনেক বেশি, সিটা তুলনামূলক কম। এই মা যদি বি ভাইরাস পজিটিভ থাকে, ইন্ট্রাপ্লাসেন্টাল ট্রান্সমিশন কিন্তু হয় না। ডিউরিং ডেলিভারি এই ট্রান্সমিশনটা হয়, কিংবা জাস্ট আফটার দ্য ডেলিভারি, নার্সিং অফ দি মাদার টু বেবি, এই যে বাচ্চাকে যে আদর যত্ন করেন, সেখান থেকে কোনো ব্যারিয়ার নাই, সেজন্য সেই সময় এটা ট্রান্সমিশন হতে পারে। সেজন্য কিন্তু আমরা এই যে মাদাররা হেপাটাইটিস বি পজিটিভ, তাদের বাচ্চাদের ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে দুটো ভ্যাকসিনের কথা বলি, একটা বার্ড ডোজ ভ্যাকসিন, একটা হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন। বার্ড ডোজ ভ্যাকসিনটা কার্যকরী হতে কিছুদিন সময় লাগে। এর মধ্যে প্রিফর্ম যে অ্যান্টিবডি হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন, এটা বাচ্চাকে প্রোটেকশন দেবে। পরে যখন আমরা বাচ্চাকে ইপিআই শিডিউলের মধ্যে দিয়ে দেব, তখন বাকি কোর্সগুলি বাচ্চা ইপিআই শিডিউল থেকে পেয়ে যাবে। আচ্ছা স্যার, একটু জানতে চাই পোস্ট এক্সপোজার প্রোফাইল্যাক্সিস যদি বলি হেপাটাইটিসের ক্ষেত্রে, সেক্ষেত্রে আসলে কীরকম ভূমিকা পালন করবে? এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন, একজন সার্জন কিংবা যে কোনো ব্যক্তি একটা নিডল প্রিক খেলো, যে নিডলটা হেপাটাইটিস বি পজিটিভ পেশেন্টের মধ্যে ব্যবহার করা হয়েছে। যেমন সার্জনরা, বিশেষ করে আমাদের কাছে নার্সরা যারা সার্জনের অ্যাসিস্ট্যান্ট থাকেন, তারা আমাদের কাছে মাঝে মাঝে এসে থাকেন। তো ওনারা যখন এটা আসেন, যদি উনি অলরেডি ভ্যাকসিনেটেড থাকেন, তাহলে আমরা তার অ্যান্টিবডিটা দেখে নিই। অ্যান্টিবডি যদি অ্যাডিকুয়েট থাকে তাহলে তো ইটস গুড, আর যদি বডি যদি অ্যাডিকুয়েট না থাকে, তাহলে আমরা একটা বুস্টার ইঞ্জেকশন দিয়ে থাকি, হেপাটাইটিস বি ভ্যাকসিনেশন। কিন্তু যারা ইমিউন না, যারা ভ্যাকসিনেটেড না, তাদেরকে ম্যানেজ করা সবচেয়ে ইম্পর্টেন্ট এবং ডিফিকাল্ট। সেখানে আমরা যেটা করে থাকি, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিন দিয়ে থাকি। ইমিউনোগ্লোবুলিনটা এটা 0.06 ml পার কেজি বডি ওয়েট হিসাব করলে 3 থেকে 4 ml এর মতো ভ্যাকসিনেশনটা হয়। এটা আমরা স্ট্যাট ইন্টারমাসকুলার দিয়ে দিই। এছাড়া সাথে সাথে তাকে একটা ভ্যাকসিনের ব্যবস্থা করি, এবং এর যে শিডিউল আছে ভ্যাকসিনের 016, সেটা মেনটেন করে একটা 0-তে দেই নিডল প্রিক খাওয়ার সাথে সাথে যেটা দেই, এবং পরবর্তীতে 1 মাস পরে, এবং আরেকটা আছে 6 মাস পরে। এছাড়া আরেকটা শিডিউল আছে 0, 1, 2, 12, সেটা প্রথম, দ্বিতীয়, তৃতীয় 1 মাস পর দিয়ে থাকি। প্রথমটার 1 বছর পরে আরেকটা দিয়ে থাকি। অনেকে মনে করেন যে 1 বছর পরেরটা বোধহয় বুস্টার, আসলে তা না, এটা কোর্সের মধ্যে ইনক্লুডেড। এভাবে তাকে প্রাথমিক অবস্থায় অ্যান্টিবডি হওয়ার আগে ইমিউনোগ্লোবুলিন প্রোটেকশন দিবে, পরবর্তীতে ভ্যাকসিনটা যখন টেক আপ করবে, ভ্যাকসিন তাকে প্রোটেকশন দেবে। এছাড়া তাকে একটু ফলো আপ করে দেখতে হবে যে সে আক্রান্ত হলো কিনা, ভ্যাকসিনেশন কার্যকরী হলো কিনা। আচ্ছা স্যার, আপনি বলছিলেন সার্জনদের বা ডক্টরদের ক্ষেত্রে বা হেলথ কেয়ার গিভার যারা, তারা হচ্ছে যখন নিডল প্রিক হচ্ছে অ্যাক্সিডেন্টালি, তো স্যার এই ক্ষেত্রে ভাইরাল লোড বা যদি ট্রান্সমিসিবিলিটি চিন্তা করি স্যার, কীরকম পাওয়া যাবে, বা অ্যান্টিবডি টাইটারটা? যে পেশেন্টগুলো এইচবিএসে যে শুধু পজিটিভ, ভাইরাল লোডই নাই, তারা ট্রান্সমিশন করার সম্ভাবনা খুব কম।
আর যদি যাদের ভাইরাল লোড আছে, বিশেষ করে HBeAg পজিটিভ যাদের, তারা ট্রান্সমিশন করার সম্ভাবনা অনেক গুণ বেশি। আচ্ছা স্যার, যদি এরকম প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস কেউ নিয়ে থাকে, তার ক্ষেত্রে কি স্যার কোনো রুটিন ফলো আপে বুস্টার নেওয়ার দরকার আছে কিনা? যদি আমি একটু আবার বুঝতে চাই, যারা প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এর ডোজ কমপ্লিট করেছে তারা কি কখনো বুস্টার নেওয়ার কোনো প্রয়োজনীয়তা আছে কিনা? আচ্ছা, বুস্টার আসলে ন্যাশনাল লেভেলে আমরা যে ভ্যাকসিন করি সেখানে বুস্টারের কথা বলি না। যে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমাদের কাছে যারা রোগীরা আসে তাদেরকে অ্যান্টিবডি আমরা টেস্ট করি। অ্যান্টিবডি যদি 10 ইউনিটের বেশি থাকে তাহলে কোনো কিছু নেওয়ার দরকার নেই, আর যদি 10 ইউনিটের কম থাকে তাহলে তাদেরকে আমি বুস্টার দিয়ে থাকি। যদি একদমই কম থাকে, যদি অ্যান্টিবডি না তৈরি হয়ে থাকে, তাদেরকে আবার রিভ্যাকসিনেশন, ফ্রেশ ভ্যাকসিনেশনের কথা বলে থাকি। আচ্ছা স্যার, জনমনে একটা মিথ প্রচলিত আছে যে হেপাটাইটিস একটা ছোঁয়াচে রোগ বা কন্টাজিয়াস রোগ, এটা সম্পর্কে স্যার যদি একটু বলেন। ছোঁয়াচে কন্টাজিয়াস কথাটা ঠিক আছে, কিন্তু কিভাবে ছোঁয়াচে সেটা আসলে আমাদের জানতে হবে। আপনি আপনার প্রাথমিক প্রতিবেদনে এটা দেখিয়েছেন যে হেপাটাইটিস বি, সি একরকমভাবে ছড়ায়, এই অন্যরকমভাবে ছড়ায়। তো আমরা যদি এর কথা বলি তাহলে আমরা বিশুদ্ধ খাবার খাবো, আমাদের স্যানিটারি কন্ডিশন, স্যানিটেশন ব্যবস্থার উন্নতি করতে হবে। আমরা যখন পানি খাবো, পানি ফুটিয়ে খাবো, এইভাবে আমরা এই থেকে প্রোটেক্টেড থাকতে পারি। কিন্তু বি আর সি এটা প্যারেন্টাল রুটে ট্রান্সমিশন হয়, তাহলে আমাদেরকে প্যারেন্টাল রুটকে ইন্টারসেপ্ট করতে হবে। যেরকম হেপাটাইটিস বি যেটা আপনি বললেন, যদি কেউ পজিটিভে আক্রান্ত হয় কিংবা নিডল প্রিক খায়, তাহলে প্রি এক্সপোজার যে সিস্টেমগুলো আছে, আমি যে ইমিউনোগ্লোবুলিন ভ্যাকসিনেশন কথা বললাম, সেভাবে প্রোটেকশন নিতে হবে। এবং যারা এক্সপোজ, কিংবা আমি বলবো সবাইকেই হেপাটাইটিস বি ভ্যাকসিন নিতে হবে। এবং সি, যেরকম মনে করেন যে একজন এন্ডোস্কোপি করবে কিংবা রক্ত নেবে, তাকে অবশ্যই ব্লাডটা স্ক্রিনিং করে নিতে হবে এগেনস্ট বি এবং সি। এভাবে স্ক্রিনিং যদি আমরা করি তাহলে যিনি ব্লাড নেবেন তিনি নিরাপদ থাকতে পারবেন। আচ্ছা স্যার, এটা একটু জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে ব্লাড ডোনেশন করে অনেকে বিভিন্ন প্রয়োজনে, আর সেক্ষেত্রে প্রি স্ক্রিনিং এর মধ্যে কি হেপাটাইটিস বি তাহলে গুরুত্বপূর্ণ? স্ক্রিনিং অবশ্যই বি এবং সি এটা রুটিনলি আসলে 5টা রোগের স্ক্রিনিং করা হয়, এটা অবশ্যই এবং করতে হবে। আরেকটা জিনিস এখানে আমরা করে থাকি, যেটা হলো হেপাটাইটিস HBsAg যদি কারুর নেগেটিভ হয়, তাদের কারুর যদি প্রিভিয়াস এক্সপোজার হয়ে ভাইরাসটা ক্লিয়ার হয়ে যায়, তাদের NTSBC টোটাল পজিটিভ থাকে। এই টোটালটাও কিন্তু আমরা এখন পরীক্ষা করে থাকি। এই NTSBC টোটালটা যদি আমরা না করি তাহলে একটা পার্সেন্টেজ কিন্তু বি ভাইরাসের লুকানো ইনফেকশন হওয়ার পরেও কিন্তু এটা ট্রান্সমিট করতে পারে। আমি বোঝাতে পারছি কিনা জানি না। আসলে আমি এটা বলতে চাই এরকমভাবে যে একজন HBsAg নেগেটিভ হলেই যে সে বি ভাইরাসের ফ্রি, এটা কিন্তু বলা যাবে না। কেউ আছে কিন্তু না, ফলস নেগেটিভের কথা আমি বলিনি। কেউ আছে হেপাটাইটিস বি, আপনি প্রথমেই আমি বলেছি যে আক্রান্ত হওয়ার পরে 95% এটা কিন্তু ভাইরাসটা ক্লিয়ার হয়ে যায়। তবে NTSBC টোটাল যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো সে জীবনে কোনো এক সময় বি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েছিল কিনা। এই যদি হয়ে থাকে তাহলে এদের একটা পার্সেন্টেজ কিন্তু লুকানো ভাইরাস, যেটা অকাল HBV ইনফেকশন আমরা বলে থাকি, তার মানে HBsAg নেগেটিভ কিন্তু তার মধ্যে বি ভাইরাস আছে। এদের থেকে প্রোটেকশনের জন্য আপনাকে কিন্তু স্ক্রিনিংয়ের আগে NTSBC টোটাল করে নিতে হবে। ভালো ভালো জায়গায় কিন্তু এখন NTSBC টোটাল করা হয়ে থাকে। যারা NTSBC টোটাল পজিটিভ হয় তাদের রক্ত কিন্তু নেওয়া হয় না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানতে পারলাম। একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটি রিসিভ করে আসি। হ্যালো দর্শক, নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে। জি বলুন, আমরা শুনছি। আমি জানতে চাচ্ছি হেপাটাইটিস ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বয়স আছে কি, যে বয়সের মধ্যে হবে? জি ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আমরা আলোচনা করছি আপনি আপনার প্রশ্নটা নিয়ে। স্যার, আমাদের দর্শক জিজ্ঞাসা করেছেন যে ভ্যাকসিন যে আমরা নেওয়ার কথা বলছি প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিসের, এটা নির্দিষ্ট কোনো বয়স সীমা আছে কিনা? আমি প্রথমেই কিন্তু বলেছি এই ভ্যাকসিনটা এত সেফ, এত কার্যকরী যে জন্মের পর থেকে আমরা মৃত্যু পর্যন্ত যে কোনো সময় নিতে পারি না। স্যার, এটা কোনো এজ লিমিট আসলে নাই? কোনো এজ লিমিট নেই এটা। ইভেন আমি বলেছি এতই সেফ যে এটা প্রেগনেন্ট মায়েরাও কিন্তু, অন্তঃসত্ত্বা মায়েরাও এই ভ্যাকসিন নিতে পারেন।
দর্শক অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, এক্ষেত্রে আসলে যখন একটা পার্সন হেপাটাইটিস বিতে আক্রান্ত হচ্ছে, তার কনজারভেটিভ ম্যানেজমেন্টটা কীরকম হয়? অ্যাকিউট হেপাটাইটিস যদি বলেন, তাহলে আমি বলেছি যে এদের হেপাটাইটিস এর তো মোর দেন 99%ই সম্পূর্ণ ভালো হয়ে যায়। হেপাটাইটিস ইর বলেছি 95%-এর বেশি ভালো হয়ে যায়। কাজে এদেরকে কিন্তু স্পেসিফিক কোনো চিকিৎসা করার প্রয়োজন নেই, তাদেরকে সাপোর্টিভ চিকিৎসা, কনজারভেটিভ চিকিৎসা দিতে হবে। যেরকম রুগী যদি খেতে না পারে, তাহলে তাকে স্যালাইন দিতে হবে। কারণ যদি আপনি লোকটা অনেক ঘন্টা যদি না খেয়ে থাকেন, সারাদিন যদি না খেয়ে থাকেন, তার কিডনি শাটডাউন হতে পারে, তাকে আইভি ফ্লুইড দিতে পারেন। আর যদি রুচি মোটামুটি থাকে, তাহলে আইভি ফ্লুইডের কোনো প্রয়োজন হয় না, তাকে সুষম খাদ্য তাকে দিতে হবে। এটা দিব না, এটা দিব না, এটা প্রয়োজন নেই। তবে তাকে বিশুদ্ধ খাবার দিতে হবে, পানিটা ভালো দিতে হবে, খাবার সুষম খাবার দিতে হবে। এইভাবে তাকে ম্যানেজ করতে হবে। যদি তার বমি থাকে, তার বমির ওষুধ দিয়ে ম্যানেজ করতে হবে। যদি তার জ্বর থাকে, জ্বরের ম্যানেজমেন্ট তাকে দিতে হবে। এইভাবে সিমটোমেটিক চিকিৎসা দিতে হবে এবং তাকে নিউট্রিশন দিতে হবে। এবং তার যে বাওয়েলটা, মানে এই যে কোষ্ঠকাঠিন্য যেন না থাকে, সেটার ব্যবস্থা করতে হবে। এভাবে যদি আমরা ম্যানেজ করতে পারি, তাহলে একটা সময় পরে এই হেপাটাইটিস এ ভাইরাস এবং ই ভাইরাস এটা ভালো হয়ে যাবে। এটাকে আমরা বলি যে মেয়াদি রোগ, মানে একটা মেয়াদের পরে এটা অটোমেটিক ভালো হয়ে যায়। আসলে এটা যে বেশিরভাগ ক্ষেত্রে মেয়াদি রোগ, এই অ্যাডভান্টেজটাই কিন্তু ঝাড়ফুঁক যারা করে তারা নিয়ে থাকে। কারণ রোগটা তো ভালো হয়ে যাবে মেজরিটি কেসে, সেখানে সে এটা দেয়, মালা দেয়, সেটা দেয়, এটা দেয়, এটা দিয়ে তার ক্রেডিটটা নেয়। আসলে এটা আমাদের সাপোর্টিং চিকিৎসা দিলেই কিন্তু রোগীটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তবে বি ভাইরাস এবং সি ভাইরাস এটা ভিন্ন। এটা সি ভাইরাসের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ক্রনিক হয়ে যাবে, 85% রোগী কিন্তু ক্রনিক হয়ে যাবে। কিন্তু বি ভাইরাসের ক্ষেত্রে অ্যাডাল্টে 95%-এর মতো সম্পূর্ণ ভালো হবে, কিন্তু 5% ক্যারিয়ার হবে। এদেরকে সাবসিকুয়েন্টলি কিন্তু চিকিৎসার আওতায় আনতে হবে। কিন্তু উল্টো কথা হলো, যদি যারা প্যারেন্টাল ট্রান্সমিশন হয়, পজিটিভ মাদার থেকে যে বাচ্চাটা ইনফেক্টেড হয়ে যায়, তাদের কিন্তু 95%-ই ক্রনিক লিভার ডিজিজ হবে। কাজে তাদেরকে ম্যানেজ করা এবং তাদেরকে প্রিভেন্ট করা কিন্তু খুবই জরুরি। কারণ বাচ্চারা যদি হেপাটাইটিস বি 95% ক্রনিক লিভার ডিজিজ হয়ে যায়, তাহলে পরবর্তীতে আমি বলেছি যে সি ভাইরাসের যত ভালো চিকিৎসা আছে, সি ভাইরাস কিন্তু চিকিৎসা ভালো আছে, কিন্তু ডিফিকাল্ট টু ট্রিট হেপাটাইটিস বি দেন সি। কাজে তাদেরকে অবশ্যই প্রোটেকশন দিতে হবে, যাতে তারা জন্মের পর বি ভাইরাসে আক্রান্ত না হয়। আচ্ছা স্যার, আপনি বলেছিলেন যে কিছু কিছু ক্ষেত্রে তো অ্যাসিমটোমেটিকও থাকে, আর কিছু কিছু হচ্ছে স্যার ক্রনিক ক্যারিয়ার স্টেটে চলে যায়। সো যখন এই ক্রনিক ক্যারিয়ার স্টেটে চলে যায়, তখন কি আসলে নর্মাল লাইফস্টাইল লিড করা সম্ভব? ক্রনিক ক্যারিয়ার আসলে সি ভাইরাস যদি ধরেন, এদের তো কোনো সিমটমই থাকে না। 18-19 বছর 20 বছর পর্যন্ত তাদের কোনো সিমটম থাকে না। 20 বছর পরে তারা ক্রনিক লিভার ডিজিজের যে সিমটমগুলি সেগুলি মানে দেখা দেয়। সেজন্য রুটিনলি যদি আমরা কোনো রুগীকে একটা লিভার ফাংশন টেস্ট করি, যদি এর মধ্যে অ্যাবনর্মাল লিভার ফাংশন পাই, তাহলে এদেরকে বি ভাইরাস, সি ভাইরাস আমরা কিন্তু টেস্ট করে থাকি সাধারণত। যদি সি ভাইরাস আমরা নির্ণয় করতে পারি বিফোর দ্য ডেভেলপমেন্ট অফ সিরোসিস, তাহলে আমি বলেছি যে এত ভালো চিকিৎসা আছে যে আমরা সম্পূর্ণ কিউর করে ফেলতে পারি। বি ভাইরাসের ব্যাপারেও যেটা একটু ডিফিকাল্ট, যে বি ভাইরাসের কিন্তু একটা ফিক্সড টাইম না, বেশিরভাগ ক্ষেত্রে রোগীকে কিন্তু ওষুধটা কন্টিনিউ করতে হয়। সেজন্য আসলে আমাদের সম্পূর্ণ সব ক্ষেত্রে হয়তো কিউর হয় না, কারণ ওষুধটা বন্ধ করলে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় রিল্যাপস হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ওষুধটা বন্ধ করেও কিছু নিয়ম কারণ আছে, ওষুধটা বন্ধ করার পরেও অবজারভেশন রেখে দেখা যায় ওইগুলি ভালো আছে এবং বেশ ভালো আছে। আচ্ছা স্যার, একজন দর্শক একটু কানেক্টেড হতে চাচ্ছেন, আমরা একটু কলটা রিসিভ করে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ উজ্জ্বল খান। জি বলুন, শুনছি। আমি ঢাকা মগবাজার থেকে বলছিলাম। আমার ওয়াইফের এইচআইভি পজিটিভ, তো এটার চিকিৎসা আমরা কোথায় গেলে ভালো চিকিৎসা পাবো এবং ভালো চিকিৎসকের পরামর্শ পাবো? ধন্যবাদ দর্শক, আপনার কোশ্চেনটা খুবই সুন্দর এবং সাধারণত মানুষের এটাই জানা দরকার। আপনার এইচবিএসএজি পজিটিভ ধরা পড়েছে, আপনি এখন কি করবেন? তো একটা কথা বলে রাখি যে এইচবিএসএজি পজিটিভ আমরা যে টেস্টগুলি করি,
প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট যেগুলো আমরা করি সেখানে কিন্তু 15% মতো, আনুমানিক 15% মতো ফলস পজিটিভ হয়। তাহলে আপনি প্রথমেই করবেন কি, যে আপনি HbA1c সত্যি সত্যি পজিটিভ, এটা এলিজা কিংবা কনফার্মেটরি টেস্ট করে আপনি দেখে নেবেন HbA1c পজিটিভ। পরবর্তীতে আমরা যে জিনিসটা করা উচিত সেটা এই HbA1cটা আপনার অ্যাক্টিভ কিনা, এই রোগীটা সক্রিয় কিনা, যে এই ভাইরাসটা যদি সক্রিয় থাকে, লিভার ফাংশন খারাপ থাকে, যদি রোগীর মধ্যে জটিলতা থাকে, অবশ্যই আপনাকে ইমিডিয়েটলি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এই চিকিৎসাটা আপনি সরকারিভাবে করতে পারেন এবং বেসরকারিভাবে করতে পারেন। আপনার অর্থনৈতিক অবস্থার উপর যেটা আপনার জন্য ভালো হয়, আপনি সেভাবে একজন লিভার বিশেষজ্ঞ কিংবা সরকারি যে হেপাটোলজি ডিপার্টমেন্ট আছে সেখানে আপনি যেয়ে আপনার চিকিৎসা নিতে পারেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য এবং কল দেওয়ার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমরা যখন রুট অফ ট্রান্সমিশন নিয়ে আলোচনা করছিলাম, আপনি স্যার বলছিলেন যে ড্রাগ অ্যাবিউজ যারা করে বা ট্যাটু মেকিংয়ের সময় নিডল প্রিকিং হয়, সেক্ষেত্রে হেপাটাইটিস বি এর চান্স বা ট্রান্সমিসিবিলিটিটা বেড়ে যায়। এটা সম্পর্কে স্যার যদি একটু বলেন। এটা যে বি ভাইরাস দুটাই তো প্যারেন্টাল রুটে হয়, যদিও বলেছি আমি বি ভাইরাস বেশি ট্রান্সমিশন হয়। তো দেখবেন আপনি যারা ড্রাগ এডিক্ট তারা যে একটা নিডিল নিয়ে একসাথে সিরিঞ্জের মধ্যে ভরে কিছু কিছু করে ওরা খুব বন্ধুত্ব তাদের মধ্যে বেশি, তারা একসাথে বসে শেয়ার করে করে একই নিডিল দিয়ে নেয়। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। এটা কিন্তু ট্রান্সমিশনের একটা মেইন রুট। এছাড়া টাটুইং, অবশ্যই আমরা যদিও টাটুইং অতটা পপুলার না, তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই যে টাটুইং পপুলার না হলেও এই নাক ফোড়ানো এবং কান ফোড়ানো যে আমরা করে থাকি, এবং এই যে ছেলেদের বাচ্চাদের সার্কামসিশন মুসলমানই করে থাকি, এটা অবশ্যই হাইজেনিক ওয়েতে, স্টেরাইল ওয়েতে করতে হবে। আমরা নাক ফোড়ানো, কান ফোড়ানো এবং এই যে আপনার ছবিতে দেখিয়েছেন নেইল কাটারের ব্যবহার, সেগুলো অবশ্যই আমরা কেয়ারফুল থাকবো এবং এগুলি দিয়ে যাতে ট্রান্সমিশন না হয় এটা আমাদের মধ্যে অবশ্যই রাখতে হবে। আমরা দেখেছি একটা স্টাডিতে, দিজ আর অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ট্রান্সমিশন। আচ্ছা স্যার, আমরা তো কনজারভেটিভ ম্যানেজমেন্ট নিয়ে কিছুক্ষণ আলোচনা করলাম। একটু জানতে চাই, যখন এই যে সিরোসিস অফ দ্য লিভার হচ্ছে বা যখন সিএলডি অনেক আর্লি স্টেজে ধরা পড়ছে না, সেক্ষেত্রে কি কোনো স্যার সার্জিক্যাল ইন্টারভেনশনের রোল আছে? আচ্ছা, সার্জিক্যাল ইন্টারভেনশন করবেন আপনি যখন প্রয়োজন হয় সার্জারি। কখন প্রয়োজন হবে? যদি আপনার একটা টিউমার হয়ে যায় লিভারের মধ্যে, তাহলে এটা সার্জিক্যাল ইন্টারভেনশন, রিসেকশন থেকে শুরু করে ট্রান্সপ্ল্যান্ট পর্যন্ত লাগতে পারে। এছাড়া লিভারটা যখন ডিকম্পেনসেটেড সিরোসিস হয়ে যায়, মানে পেটে পানি চলে আসে, অ্যাডভান্স লিভার ডিজিজ হয়ে যায়, এর কিছু ক্রাইটেরিয়া আছে, তখন আপনাকে চিকিৎসা করলে সে কিন্তু সম্পূর্ণ ভালো হবে না। আমরা ভাইরাসের চিকিৎসা করব, ভাইরাসকে নির্মূল করব, কিন্তু রোগীকে ভালো করতে হলে সেই ক্ষেত্রে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। লিভার ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। আচ্ছা স্যার, স্যার একটু জানতে চাই আপনার কাছে, আপনি স্যার বলছিলেন যে হেপাটাইটিস সি ভাইরাসটা কার্সিনোজেনিক, মেইনলি হেপাটোসেলুলার কার্সিনোমা করছে, এটা সম্পর্কে যদি একটু বলেন। তো সি ভাইরাস, এটা বি ভাইরাসও কার্সিনোজেনিক, সি ভাইরাসও কার্সিনোজেনিক, দুটাই কার্সিনোজেনিক। বিও করে, সিও করে। আমাদের দেশে বি বেশি, সেজন্য আমরা বি নিয়ে আলোচনা করি। তবে সি আমাদের দেশে যদিও 1% মতো অনলি, কিন্তু এর আমি বলেছি আলোচনায় যে 85% কিন্তু ক্রনিক ডিজিজ হয়ে যায়। কাজে সি কিন্তু খুব কম ইম্পর্টেন্ট না। আপনি একটা রোগের 5% কম ক্রনিক হয়, আর একটা রোগের 85% বেশি ক্রনিক হয়ে যায়। কাজে সি এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট। কাজে সি ভাইরাস যদি আমাদের শরীরে থাকে, ক্রনিক হেপাটাইটিস হিসাবে থাকে, তবে এরা কিন্তু লিভার ক্যান্সার করার প্রবণতা বির চেয়ে বেশি, আমি বলবো। আচ্ছা স্যার, আপনি তো দীর্ঘদিন বাংলাদেশ লিভার সোসাইটি অ্যান্ড ক্যান্সার রিসার্চের সাথে জড়িত ছিলেন। এই বর্ণাঢ্য কর্মজীবনে এটার কার্যক্রম সম্পর্কে যদি একটু বলেন। আচ্ছা, আসলে আমি অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজ বাংলাদেশ, এটারও দীর্ঘদিন সভাপতি ছিলাম, এবং বর্তমানে আমাদের যারা জুনিয়র আছেন তারা এটার দায়িত্ব নিয়েছেন, তারা এটা করছেন। আমি দীর্ঘদিন করেছি। এছাড়া বর্তমানে আমি বাংলাদেশ BSLCTR, বাংলাদেশ সোসাইটি ফর লিভার ক্যান্সার ট্রিটমেন্ট অ্যান্ড রিসার্চ, এটার সভাপতি হিসাবে কাজ করছি। আমি এশিয়া প্যাসিফিক অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজ যেটা আছে তারও এক্সিকিউটিভ মেম্বার হিসাবে কাজ করেছি। তো কাজে এটা আমাদের যে অ্যাসোসিয়েশনগুলির কাজ,
সেটা হলো এই লিভারের রোগ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করা, জনগণকে লিভারের রোগ সম্বন্ধে জানানো এবং তার যে প্রতিষেধক টিকা আছে এটা সম্বন্ধে আমাদের পপুলেশনকে জানানো। সেজন্য দেখবেন এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি আমরা ইমপ্রুভ করতে পেরেছি, সেজন্য এখন কিন্তু হেপাটাইটিস বি সংক্রমণ অনেক কম। এছাড়া আমাদের যারা পলিসি মেকার আছে, যারা রাজনীতিবিদ আছেন, যারা দেশ চালান, তাদেরকে মানে বোঝাতে হবে যে এই প্রিভেনশন অফ হেপাটাইটিস বি আমাদের সোসাইটির জন্য, দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ। স্যার, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। খুবই সংক্ষিপ্ত আকারে দর্শকদের উদ্দেশ্যে আজকের আলোচনা সম্পর্কে যদি কিছু বলার থাকে। আমি আমার আলোচনায় প্রথমেই বলেছিলাম যে এবারের যে স্লোগান লেট আস ব্রেক ইট, মানে আসুন আমরা নির্মূল করি। নির্মূল করব কিভাবে? এই যে হেপাটাইটিস বির ট্রান্সমিশনটা লোকদেরকে বোঝাতে হবে, এটার কিভাবে একজনের থেকে আরেকজন ট্রান্সমিশনে, এটা আমাদের ব্রেক করতে হবে। যারা আক্রান্ত আছেন কিন্তু তারা জানেন না, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে জানতে হবে যে তারা হেপাটাইটিস বি কিংবা সিতে আক্রান্ত আছেন। তাদেরকে চিকিৎসা করলে সমাজ উপকৃত হবে এবং যিনি ভুগছেন তার উপকার হবে। এছাড়া হেপাটাইটিস বির যে ভ্যাকসিনেশন আছে, সেই ভ্যাকসিনেশনটা সরকার যদিও বাচ্চাদেরকে এবং এই যে আমাদের ইপিআই প্রোগ্রামের মধ্যে ইনক্লুড করেছেন, আমাদের অন্যান্য যে পপুলেশন আছে, ভালনারেবল পপুলেশন, তাদের সবার জন্য এই হেপাটাইটিস বি ব্যবস্থা করতে হবে এবং জনগণকে জানাতে হবে এই সি ভাইরাসও যদিও আমাদের ভ্যাকসিন নাই, তবে এটা যদি আমরা আর্লি ডিটেকশন করতে পারি তাহলে এটা অলমোস্ট কিউরেবল একটা চিকিৎসা আছে। অসংখ্য ধন্যবাদ স্যার আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা খুবই প্রাণবন্ত আলোচনা করেছি এবং আশা করি আমাদের যারা দর্শক আছেন তারা উপকৃত হবেন। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি হেপাটাইটিস বি প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS এর জবাবে পরামর্শ দিতে। তবে সময় স্বল্পতার কারণে সবাইকে সহযোগিতা করতে না পারায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপর আশা করছি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।